শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের এই মুহূর্তে খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রণ। চলে যাচ্ছি তার কাছে। হিরো জুম্মান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। হিরো, আপনি জানেন যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, এনবিআর অথবা বাংলাদেশ ব্যাংক তাদের বিভিন্ন উদ্যোগে আসলে বাজারে একটা স্বস্তি দেখা যাচ্ছে, একটা স্বাভাবিক গতি আমরা দেখতে পাচ্ছি যে ওঠানামার মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কখনো দর বৃদ্ধি সংখ্যা বেশি, কখনো দর হারানো কোম্পানির সংখ্যা বেশি রয়েছে। আগে যেটা আমরা দেখতাম যে একসাথে সবগুলো দর হারিয়ে যেত অথবা একসাথে সবগুলো দর বৃদ্ধি পেত, তো সেখান থেকে কিন্তু বাজার অনেকখানি বেরিয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি গড় লেনদেন কিন্তু 500 কোটি টাকার উপরেই হচ্ছে। তো আমরা গতকালকে 500 কোটি টাকার উপরে টার্নওভার দেখতে পেয়েছি। আগের কার্যদিবসে আমরা দেখেছিলাম 650 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল এবং আপনি জানেন যে টানা পতনের পর 500 পয়েন্ট সূচকের একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখেছিলাম। তো সেখান থেকে আমরা 100 পয়েন্টের একটা মূল্য সংশোধন দেখেছিলাম। সেখান থেকে গত 5 কার্যদিবসে আমরা কিন্তু ওঠানামার মধ্যে দেখতে পাচ্ছি সূচককে। গত কার্যদিবসে আমরা দেখেছিলাম ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 27 পয়েন্টের মতো নেগেটিভ ছিল। তো সেখান থেকে আজকে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 21 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5350 পয়েন্টে। হিরো, আপনি জানেন যে জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড এসেছে, সেই সাথে Q1 এবং Q3 আমরা দেখলাম রিপোর্টগুলো, সেগুলো মোটামুটি চলে এসেছে এবং এতে করে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহজ হবে। যেগুলো কোয়ার্টার ভালো এসেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো বাই প্রেশার, যেগুলো একটু খারাপ এসেছে সেখানে কিন্তু কিছুটা কম আমরা বাই প্রেশার দেখতে পাচ্ছি। তো স্বাভাবিক একটা গতি কিন্তু রয়েছে পুঁজিবাজারে। তো আজকে কিন্তু গত কার্যদিবসের তুলনায় লেনদেনে কিছুটা ভালো গতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 85 কোটি টাকা এবং লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে মাত্র 49টি, সেখানে দর বৃদ্ধি পেয়েছে 222টি এবং অপরিবর্তিত আছে 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ছোট করে জানিয়ে রাখছি, টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ঔষধ খাত। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পাট খাত, আইটি খাত, সাধারণ বীমা খাত, বস্ত্র খাত এবং খাদ্য খাত। হিরো রণ, আপনাকে ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 299 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,343 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 264 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 19,690 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,744 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,361 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 31 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 110 পয়েন্ট কমে অবস্থান করছে 77,580 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,449 পয়েন্টে। এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতির আরও কিছু সংবাদ। গত 9 মাসেই ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। হালনাগাদ প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা গত বছরে একই সময়ের তুলনায় দ্বিগুণ। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা। গত সেপ্টেম্বরে মোট ঋণের স্থিতি ছিল 16,82,822 কোটি টাকা। এর মধ্যে 16.93% খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে এতদিন বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করা হতো, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর সেই সুযোগ বন্ধ হয়েছে। সেই সঙ্গে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করায় খেলাপি বেড়েছে। করাচি ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে কন্টেনারবাহী জাহাজ চলাচল শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং এজেন্টস ও শিল্প মালিকরা। তারা আশা করছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে জাহাজ পণ্য আমদানি রফতানির বিষয়টি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।
চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। পাকিস্তানের করাচি বন্দর থেকে ৩৭০টি কন্টেনার ভর্তি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফা জং চট্টগ্রাম বন্দরের NCT জেটিতে নোঙর করে গেল সোমবার। এরপর মঙ্গলবার জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোঙর করা ওই জাহাজটির মধ্যে ১১৫টি কন্টেনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট, ৪৬টিতে ডলোমাইট, ৩৫টি কন্টেনারে চুনাপাথর, ৬টিতে ম্যাগনেসিয়াম কার্বনেট সহ কাঁচ শিল্পের কাঁচামাল, ২৮টি কন্টেনারে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল আনা হয়। এছাড়াও একটি কন্টেনারে ছিল গাড়ির যন্ত্রাংশ, ৪২টি ছিল রেফার কন্টেনার, আর ১৪টি কন্টেনারে ২০৩ টন আলু এবং ৬১১ টন পেঁয়াজ আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরে নোঙর করার আগেই নিয়ম মেনে জাহাজের ক্যাপ্টেন এইসব পণ্যের ঘোষণা দেন। আইন অনুযায়ী এখন এইসব পণ্যের শুল্কায়ন এবং পরীক্ষা নিরীক্ষা করবে কাস্টমস। এর মধ্যে ফেব্রিক্স আছে, পেঁয়াজ আছে, আলু আছে, লাইমস্টোন আছে, কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে, সোডা অ্যাশ আছে। এইগুলি বেসিক্যালি আইটেম। এর বাইরে অন্য কোন আইটেম তার যেই ঘোষণা অনুযায়ী এগুলো নাই। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য বাণিজ্য শুরুর বিষয়টিকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। এক এক সময় এক এক ধরনের সম্ভাবনা তৈরি হয়, আর ব্যবসায়ীরা কিন্তু সেই সম্ভাবনাকে সবসময় লুফে নেয়। তারই একটা অংশ বা ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা যায় কিনা চেষ্টা করে দেখছেন ব্যবসায়ীরা। একই কথা বলছেন পোশাক শিল্পের উদ্যোক্তারাও। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে চট্টগ্রাম করাচি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। শুধু পাকিস্তান না, আরও দুটো দেশও যদি কানেক্টিভিটিতে আসে র মেটেরিয়ালের জন্য, RMG সেক্টরটা উপকৃত হবে। করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজটিতে ৬,৩৩৭ টন পণ্য আমদানি করা হয়। এইসব পণ্য আমদানি করেছে আকিজ গ্রুপ, নাসির ফ্লোর গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ 18টি প্রতিষ্ঠান। এছাড়া জাহাজটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ৭৩টি কন্টেনারে আনা হয় খেজুর, জিপসাম, স্ক্র্যাপ, কপার ওয়্যার সহ বিভিন্ন পণ্য। এদিকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা পানামার পতাকাবাহী এই জাহাজটিকে ঘিরে এই অঞ্চলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও আমলাতান্ত্রিক অদক্ষতায় বৈশ্বিক ব্যবসায়িক ও অর্থনৈতিক নানা সূচকে পিছিয়ে বাংলাদেশ, যা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। দেশের ব্যাংক খাতের সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকে আরও বাস্তব ভিত্তিক নীতি গ্রহণের পরামর্শ দেন তারা। এছাড়া ঘুষ ও দুর্নীতি রোধে রাজস্ব খাতে পুরোপুরি অটোমেশনেরও তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে সংস্কার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গোল টেবিল আলোচনা। সিপিডি বলছে, বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচক ও সহজে ব্যবসা করা যায় অর্থাৎ ইজ অব ডুইং বিজনেস সূচকে এখনও তলানিতে বাংলাদেশের অবস্থান। দুর্নীতি, দুর্বল আমলাতন্ত্র, উচ্চ রাজস্ব হার সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে এসব সূচকে এগুতে পারছে না বাংলাদেশ। ইনফ্লেশন, it is limited access to financing, inadequate infrastructure, policy instability, high tax rate. বছরে যে ২০-২৫ লাখ টাকা ঘুষ দেই সেটার কোনো প্রুফ থাকে না, তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য আবার একটা ঘুষ দিতে হয় যে ওই 30 লাখ টাকা কম নিব, তো ওইটার জন্য আরেকটা ঘুষ দেন আর কি। তো এই ঘুষের উপরে ঘুষ চলে আর কি আমাদের দেশে। ব্যবসায়িক প্রতিযোগিতা না ফেরার জন্য বিগত হাসিনা সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নকেও দায়ী করেছেন ব্যবসায়ী নেতারা। A criminalized politics can get all the reform done for you. It is also wrong expectation. ব্যাংকিং খাতের সংকট এবং মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির সমালোচনা করেছেন FBCCI এর এই সাবেক সভাপতি। So if central bank undertake all the responsibility of the inflation to reduce, I think they are living in the fool's paradise. এই অবস্থায় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসায়িক খাতে অটোমেশন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। বছর শেষে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করার পর হঠাৎ আমাকে বলা হলো যে ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? এটা সত্যি কথা, পৃথিবীর আর কোনো দেশে নেই। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রয়োজনীয় সংস্কারের কথা বলেন। Business competitiveness
business processes. It's about getting things done. It's about dynamism. It's about energy. কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে বেকারত্ব কমানোর তাগিদ দেন বক্তারা। 2 থেকে 3 বছরের মধ্যে বা 4-5 বছরের মধ্যে সে কোনো জব পাচ্ছে না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21 সঙ্গেই থাকুন।